হাসিনা সরকারের দুর্নীতিতে অর্থনীতির রসাতলে মাথাপিছু ঋণ 1,09,000 টাকা। রূপপুর কাণ্ডে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার আহ্বান টিআইবির, সরকারকে কঠোর হওয়ার তাগিদ। বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করতে হবে, ভিডিও বার্তায় তারেক রহমান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি সাবরি আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। দেশের প্রতিটি নাগরিকের মাথায় এখন 1,09,000 টাকার ঋণ। এমনকি আজ যে শিশুটি জন্ম নিয়েছে তার নামেও রয়েছে এই পরিমাণ ঋণের বোঝা। দেশের নাগরিকদের ঋণে জর্জরিত করে গেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার, আর এ সবই হয়েছে কথিত উন্নয়নের অজুহাতে। গেল 15 বছরে দেশি বিদেশি উৎস থেকে 18.5 লাখ কোটি টাকার ঋণ করেছে বিদায়ী হাসিনা সরকার। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ঋণ করে ঘি খেয়েছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার, তবে দেশের বেজেছে 12টা। ভয়াবহ ঋণের ফাঁদে দেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যের দিকে নজর দিলে যে কারো চোখ কপালে উঠবে। 2009 সালের জানুয়ারিতে যখন শেখ হাসিনা সরকার দায়িত্ব নেয়, তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,830 কোটি টাকা। মাত্র 15 বছরের ব্যবধানেই সেই ঋণ এখন প্রায় 18,50,000 কোটি টাকা। উন্নয়নের নামে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার প্রতিটি নাগরিকের মাথায় চাপিয়েছে 1,08,800 টাকার ঋণ। লোনের টাকাগুলোকে শিফন করে বিদেশি ব্যাংকে নেওয়া হয়েছে। তো আসলে এসব তদন্ত করে বের করে যেসব কোম্পানি তাদেরকে হেল্প করছে, ফরেন কোম্পানি, এইসব কোম্পানিকে আসলে কোর্টে নেওয়া উচিত বা আইনের মুখোমুখি করে এইসব লোন আমাদের পরিশোধ করা উচিত না। চোরেরা চুরি করে নিচ্ছে দেখেই তো আজকে বোঝা যায় না। টাকা দিচ্ছে এখানে, ডলার পাঠাইছিল ওখানে, ডলার শর্ট হয়ে গেছে, এটা দেশ অর্থনৈতিক অবস্থা দূর হয়ে গেছে, এটা তো আর কেউ বলার অপেক্ষা রাখে না। জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া এই ঋণের 10,35,000 কোটি টাকা নেওয়া হয়েছে দেশীয় উৎস থেকে, আর বিদেশি বিভিন্ন উৎস থেকে বিদায়ী হাসিনা সরকার নিয়েছে প্রায় 8,14,000 কোটি টাকা। অর্থ বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায় 2017 সালের ডিসেম্বরেও দেশি ঋণের স্থিতি ছিল 3,20,272 কোটি টাকা, কিন্তু 6 বছরের ব্যবধানে দেশীয় উৎসের এই ঋণও বেড়ে 3 গুণ হয়েছে। ঋণ পরিস্থিতি যেসব উদ্দেশ্যে নেওয়া হয়েছে ঋণ, সেসবের অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে একটা গোষ্ঠী স্বার্থ প্রাধান্য পেয়েছিল। এখানে একটা লুটপাটের অথবা দুর্নীতির একটা বড় উদ্দেশ্য ছিল, এবং সেখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কিন্তু এখন একটা প্রকৃত বাস্তবতার একটা অ্যাসেসমেন্ট দরকার, এবং সেই অ্যাসেসমেন্টের উপর বেস করে নেক্সট কোর্স অফ অ্যাকশনটা ঠিক করা দরকার। কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে ঋণ নিয়েছে বিদায়ী হাসিনা সরকার। এমনকি পদ্মা সেতু নিজের টাকায় করার দাবি করলেও সেটিও হাসিনা সরকার করেছে দেশি বিদেশি ঋণেই। বিশাল পরিমাণের ঋণ, সেটা বিভিন্ন প্রকল্পের আওতায় আনা হয়েছে, এবং মেগা প্রকল্পের নামে অনেক এই ধরনের ঋণগুলো নেওয়া হয়েছে, দেশি বিদেশি সবকিছু মিলিয়ে। এখন সমস্যাটা হচ্ছে যে অনেক প্রকল্প কিন্তু সত্যিকার অর্থে আমরা দীর্ঘদিন ধরেই বলছি, বিভিন্ন ভাবেই বলেছি যে এগুলোর এইসব প্রকল্পের অনেকগুলি প্রপার ফিজিবিলিটি স্টাডি হয়। অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া ঋণের বড় অংশই ক্ষমতাচ্যুত হাসিনা সরকার নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে। এতে বাজারে অর্থের সরবরাহ বেড়েছে, কমেছে টাকার মান, বাড়ছে জিনিসপত্রের দাম। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেছেন, দুর্নীতি নির্মূলে অন্তর্বর্তী সরকারকে কঠোর হতে হবে। গ্লোবাল ডিফেন্স কর্পের অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী রূপপুর প্রকল্প থেকেই শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা প্রায় 60,000 কোটি টাকা লুটপাট করেছেন। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে।
2008 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর ক্ষমতাসীন হয়েই অনেকগুলো মেগা প্রকল্প হাতে নেয় সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। গত 16 বছরে বাস্তবায়ন হয়েছে বেশ কটি প্রকল্প, নির্মাণাধীন কয়েকটি। তবে এসব মেগা প্রকল্পের সবগুলোরই ব্যয় ধরা হয় অস্বাভাবিক, প্রতিযোগিতাপূর্ণ দরপত্রও হয়নি। অভিযোগ রয়েছে জনগণকে উন্নয়নের সবক দিয়ে এসব মেগা প্রকল্প থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহযোগীরা। এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন বলছে এ প্রকল্পে ব্যয় $12.65 বিলিয়ন, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। এ প্রকল্প থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পকেটেই গেছে $5 বিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 60,000 কোটি টাকা। এদিকে একই সময় ভারতের তামিলনাড়ুতে প্রায় সমসক্ষমতার একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে রাশিয়ান রোসাটম। ব্যয় হয়েছে $6.7 বিলিয়ন। বাংলাদেশের মানদণ্ডে, বাংলাদেশের প্রেক্ষিতে এই ধরনের বিশাল দুর্নীতির অভিযোগ এর আগে উত্থাপিত হয়েছে বলে আমাদের জানা নেই। অনিয়ম হয়েছে এই প্রকল্পে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যে ধরনের তথ্য প্রকাশিত হয়েছে সেটি কতটুকু যথার্থ সেটাও দেখার বিষয় আছে। কিন্তু যা প্রকাশিত হয়েছে সেটা যদি সঠিক হয় তাহলে এটা বিশাল যে সম্পদ পাচার হয়েছে, আত্মসাৎ হয়েছে রাষ্ট্রীয় সম্পদ, শুধু তাই নয়, এর বিনিময়ে কিন্তু রাষ্ট্রকে, আমাদেরকে, জনগণকে যুগ যুগ ধরে বোঝাটা বইতে হবে। 2013 সালে শেখ হাসিনার রাশিয়া সফরে তার সঙ্গী ছিলেন পুত্র সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এবং রাশিয়া থেকে $1 বিলিয়ন অস্ত্র ক্রয় চুক্তিতে মধ্যস্থতা করেন টিউলিপ সিদ্দিক। এরপর মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান ফান্ড থেকে $5 বিলিয়ন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরে সহায়তা করে রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ান কোম্পানি রোসাটম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক বলছেন এসব অভিযোগ খতিয়ে দেখা জরুরি। আমাদের অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এবং আন্তর্জাতিক আইনের আওতায় চিহ্নিত করা সম্ভব কারা সাথে জড়িত ছিলেন এবং পাচারকৃত ফেরত আনা সম্ভব, এবং যারা পাচারের সাথে জড়িত তাদেরকে বিচার আওতায় আনা সম্ভব। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন বলছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও চাচা তারিক আহমেদ সিদ্দিক। এই কোম্পানির বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচার করেন তারা। যুক্তরাজ্যে জুনামা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামেও একটি কোম্পানি আছে তাদের। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবদল নয়, বরং রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি বলেও জানান তারেক রহমান। এদিকে আইনানুগভাবে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহমুদ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাহতাব মিনহাস। প্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময়। লন্ডন থেকে ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন দেশের সমসাময়িক বিষয় নিয়ে। রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতার পরিবর্তন আর গণমাধ্যমের স্বাধীনতার কথা উঠে আসে তারেক রহমানের বার্তায়। হাসিনা দেশটাকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল। জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন আপনাদের সংবাদপত্রে, গণমাধ্যমগুলোতে দেখতে চায়। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার কথা জানিয়ে তারেক রহমান জানান, গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবদল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। এদিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দলের স্থায়ী কমিটির নতুন 2 সদস্যকে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে, পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। সেই জাতিকে দুঃশাসন এবং সমস্ত কিছু ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে
বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। অবসরপ্রাপ্ত মেজর হাফিজ জানান, সংগ্রামের শুরু করেছিল বিএনপি, বৈষম্য বিরোধী আন্দোলন চূড়ান্ত দিকে নিয়ে গেছে। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তেও এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। আপনারা দেখতে পাবেন কখন, কোথায়, কোন দেশে উনি চিকিৎসার জন্য যাবেন, কারণ উনি তো অসুস্থ। ওনার তো যাওয়ার মতো, ফ্লাই করার মতো যে সুস্থতা, সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে, পরামর্শ দিবে, তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সহ অন্য নেতারা গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন। আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না, তাই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অন্তত কিনা স্বৈরাচারিণী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতা আনা হোক। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আলোকচিত্র প্রদর্শনী ও শোকসভার আয়োজন করে ছাত্রদল। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। টানা ১৬ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের প্রথম আমলে পররাষ্ট্রমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ডক্টর দীপু মনি। এ সময়ে অঢেল অবৈধ সম্পদের মালিক বনে যান চাঁদপুরের সাবেক এই সংসদ সদস্য। নিজ এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে শুরু করে খাস জমি দখল সবই নিয়ে আসেন নিজেরা স্বজনদের দখলে। দীপু মনির গ্রেফতারে এলাকায় হয় মিষ্টি বিতরণ। চাঁদপুর প্রতিনিধির সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের ৪ মেয়াদের ৩ মেয়াদে ভিন্ন ৩ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপু মনি। মন্ত্রী থাকা অবস্থায় তিনি ও তার ভাই ডাক্তার জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু বিভিন্ন বিতর্কের জন্ম দেন। নিজে স্বজনসহ জড়িয়ে পড়েন নানান দুর্নীতিতে। স্থানীয়রা জানান, চাঁদপুরে অবৈধ বালু উত্তোলনের নেপথ্য মদতদাতা ছিলেন দীপু মনি। এ নিয়ে খোদ জেলা আওয়ামী লীগের নেতারাই বিভিন্ন সময়ে অভিযোগের আঙুল তুলেছিলেন দীপু ও তার ভাইয়ের দিকে। সরকারি নথি অনুযায়ী ২০১৮ থেকে ২০২২ সাল এই ৪ বছরেই দীপু মনির নির্বাচনী এলাকার ২১টি মৌজা থেকে প্রায় ১,৩৩৭ কোটি টাকার বালু তোলা হয়, যার ১ পয়সাও পড়েনি সরকারি কোষাগারে। শুধু তাই নয়, ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে দীপু মনি কয়েকটি সরকারি দপ্তরে অন্তত ১৫টি আধা সরকারি লেটার বা ডিও লেটার লিখেছেন তার পরিবারের সদস্যরা বালুর ব্যবসা চালিয়ে যেতে পারেন সেই জন্যেই। আজকে উনি বালিকাকা সেলিম, আজকে টিপুনগর, দীপুনগর আজকে যেভাবে সৃষ্টি করেছেন, আজকে চাঁদপুর নগর তার মধ্যে দিয়ে তা হারিয়ে গেছে। বিভিন্ন মহল্লা তার ভূমিদস্যু, চাঁদাবাজি। শুধু অবৈধ বালু উত্তোলনই নয়, চাঁদপুর সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানে ৬২ একর জমি মৌজা দরের চেয়ে ২০ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন দীপুমনির ঘনিষ্ঠজন। দীপুমনির ভাই টিপু এলাকার নাম বদলে রাখেন টিপুনগর। এই যে দীপুমনির গানবানের নামে সে আমার বাড়ির থেকে বহু জায়গা দখল করছে, এখনো আমি জমি হারা। তাদের ত্রাসের রাজত্ব থেকে মুক্ত হতে পেরে দীপু মনির গ্রেফতারের সংবাদে আনন্দ উল্লাস ও এলাকায় মিষ্টি বিতরণ করেছে চাঁদপুরবাসী। আফসানা নীলা, একুশে টেলিভিশন। ইন্টারপোলের তালিকায় থাকা ২১ মামলার আসামি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি মতিউর রহমান মতি। আওয়ামী দুঃশাসনের সময় সাংসদ শামীম ওসমানের ছত্রছায়ায় থেকে গড়ে তোলেন নিজস্ব সাম্রাজ্য। লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে ১০ বছরে বনে যান কয়েক হাজার কোটি টাকার মালিকে। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ক্যামেরা ও প্রতিনিধি বিমল রায়ের তথ্যে ডেস্ক রিপোর্ট। সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিজেই চাঁদাবাজি করছেন এক সময়ে সিদ্ধিরগঞ্জের ত্রাস মতিউর রহমান মতি। চাঁদা না দিলে হুমকি ধামকি, অকথ্য গালিগালাজ আর চালানো হতো নির্যাতন।
ছিলেন আদমজি পাটকলের শ্রমিক। যুবলীগের রাজনীতিতে জড়িয়ে হয়ে যান সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। সাংসদ শামীম উসমানের নেক নজরে পড়ে আঙুল ফুলে কলা গাছ। জমি দখল, সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা চোরাই কারবার করে বনে গেছেন অঢেল সম্পত্তির মালিক। পুরা সিদ্ধিরগঞ্জের ভিতরে গিয়ে দেখবেন যে মতি একটা আতঙ্ক। 15 দিন সময় দিয়ে গেলাম, 15 দিনের ভিতরে যদি 7 লাখ না দেস তাহলে তোর দোকান বন্ধ করে দেবো। আরো অদর্শ ভাষা গালাগালি করলো আর কি। আমাদের ফ্যামিলিটা এখন ধ্বংসের পথে। এই মতির কারণে আমার ভাইটা সহ মারা গেছে। দখল কইরা এই অবৈধ দোকানপাটগুলা সব বসাইছে। শুধু সিদ্ধিরগঞ্জেই মতিউরে রয়েছে 12টি বাড়ি, নামে বেনামে অন্তত 10টি মার্কেট। রাজধানীর উত্তরা বসুন্ধরায় একাধিক ফ্ল্যাটের মালিক তিনি। উত্তরা আছে, ফ্ল্যাট আছে, জামতলা ফ্ল্যাট আছে, এরপরে এই সাইলুগেট একটা বাড়ি আছে 6 তলা, দেখবেন গ্লাস সামনে গ্লাসটা, কয়েক হাজার কোটি টাকার মালিক। কি ব্যবসা করতো তা আমরা কমু কেমনে, আমরা তো এখানে কাজ করি আর বাসায়। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে 2022 সালের ফেব্রুয়ারিতে মতি ও তার স্ত্রী রুকেয়ার বিরুদ্ধে 2টি মামলা করে দুদক। বিভিন্ন ব্যাংকে 82 কোটি 51 লাখ টাকা জমা করে তার থেকে 74 কোটি 13 লাখ 88,689 টাকা উত্তোলন করে হস্তান্তরের অবস্থান গোপন করারও অভিযোগ আনা হয়। কিন্তু জামিন পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে মতি। তারা মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে বিভিন্নভাবে দখলদারিত্ব করে এই টাকার পাহাড় করেছে। হাসিনা সরকারের পতনের পর মতি আত্মগোপনে। তার অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আর দুদক বলছে মতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের যে সকল স্থানে অবৈধ স্থাপনা নির্মিত হয় এগুলো আমরা নিয়মিতভাবে উচ্ছেদ করি। এটি একটি চলমান প্রক্রিয়া। এখন পর্যন্ত প্রধান কার্যালয় থেকে কোনো নির্দেশনা পাইনি। যদি নির্দেশনা পাই, যে ধরনের নির্দেশনা পাবো সে ধরনের নির্দেশনা বাস্তবায়ন করব। সন্ত্রাসী মতিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিদ্ধিরগঞ্জবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনা সরকারের দুর্নীতিতে অর্থনীতির রসাতলে, মাথা পিছু ঋণ 1,09,000 টাকা। রূপপুর কাণ্ডের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার আহ্বান টিআইবির, সরকারকে কঠোর হওয়ার তাগিদ। বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করতে হবে, ভিডিও বার্তায় তারেক রহমান। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।